Our goal is to free Gaza. India, which was The opposition parties have nominated. World Cup final winning team. Rafa Varane. Down at his feet. He's a genius. ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। অপারেশন সিন্দুরে অস্ত্র সাহায্য ভারতকে, দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যুদ্ধে ব্যবহার অত্যাধুনিক ড্রোন, মুখ খোলেননি দিল্লি। তেল আভিভে ফের হামলা ইয়েমেনের। প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, নিউ ইয়র্কে বৈঠক। ভিসা পেলেন না প্যালেস্তাইনের প্রেসিডেন্ট। তীব্র প্রতিবাদ ফ্রান্সের। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা, আমেরিকার আদালতে। সুপ্রিম কোর্টে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতি ধ্বংস হবে, মেড ইন আমেরিকা স্লোগানে বড় ধাক্কা, দাবি ওয়াশিংটনের। জাপান থেকে বেজিংয়ে নরেন্দ্র মোদী। রাশিয়া চীনের সঙ্গে বৈঠক। আলোচনা আমেরিকার শুল্ক বৃদ্ধি নিয়ে। 7 বছর পর চীনের প্রধানমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরে ভারতকে অস্ত্র সাহায্য করা হয়েছিল বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, অত্যাধুনিক ড্রোন পাঠানো হয়েছিল ভারতকে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল অস্ত্র সাহায্য করেছিল বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ভারতকে প্রত্যক্ষ সাহায্য করা হয়েছিল। অত্যাধুনিক ব্যবস্থা দেওয়া হয়েছিল ভারতকে। পাকিস্তানকে প্রতিহত করার জন্য তাদের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এই ড্রোন আর বারাগেট অস্ত্র ব্যবহার করে ভারত সাফল্য পেয়েছে। অতীতে দেখা গেছে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ইসরায়েলকে অস্ত্র সাহায্য করছে, যদিও নেতানিয়াহুর এই দাবি নিয়ে ভারত এখনো পর্যন্ত মুখ খোলেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আর কয়েকদিনের মধ্যে গাজার পুরোপুরি দখল নেবেন তারা। ইয়েমেন আজ হামলা চালায় তেল আভিভ লক্ষ্য করে। গতকাল ইয়েমেনের উপর হামলা চালিয়েছিল ইসরায়েল। পাল্টা হামলা চালিয়েছে সানা। আগামী মাসে রাষ্ট্রসংঘের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে যোগ দেবেন বিশ্বের 193টা দেশের প্রতিনিধি। প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের 147টা দেশ প্রস্তাব দেবে। সেই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হলে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে প্যালেস্তাইন। তার আগে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ 80 জন প্রশাসনিক কর্তার ভিসা আটকে দিল আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে, প্যালেস্তাইনের প্রতিনিধিদের অংশ দিতে দিলে সে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে, এমনকি সার্বভৌমত্বে আঘাত লাগতে পারে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। আমেরিকার স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছেন, অতীতে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন শান্তি আলোচনায় কর্ণপাতও করেনি, বরং সন্ত্রাসবাদকে তারা প্রশ্রয় দিয়েছে। অতীতে 1988 সালে পিএলও নেতা ইয়াসের আরাফাতের ভিসা দেয়নি আমেরিকা। সে বছর রাষ্ট্রসংঘ নিউ ইয়র্ক থেকে বৈঠক সরিয়ে নিয়ে এসেছিল জেনেভায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজার পরিস্থিতি ভয়াবহ। হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলি সেনা। গাজা শহরের দখল নিতে পারেনি ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বহু ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গাজা শহরের পুরোপুরি দখল নিতে গিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মুখে পড়ল ইসরায়েল। বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে, এত বড় যুদ্ধ আর কখনো হয়নি। ইসরায়েলি সেনাপ্রধান মনে করেছিলেন খুব সহজেই দখল নেবেন গাজা শহরের, কিন্তু হামাস যেভাবে প্রতিরোধ করছে তা অতীতে কখনো হয়নি। গাজা শহরের কাছে জাইতুনে ব্যাপক সংঘর্ষ হয়েছে হামাস আর ইসরায়েলি সেনার মধ্যে। স্থলযুদ্ধে হামাস অনেকটা এগিয়ে আছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবর। মধ্য গাজায় প্যালেস্তাইনের 5 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে বেশ কয়েকজন শিশু। ইসরায়েলি সেনা হামলা চালাতে পারে এই আশঙ্কা করে চারিদিক ঘিরে ফেলেছিল হামাস বাহিনী, আর তার ফল পেতে হলো আজ। হামাসের মিলিটারি উইং এর মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ ইসরায়েলি সেনাকে কড়া জবাব দেওয়া হবে। এই যুদ্ধ নিয়ে রাষ্ট্রসংঘ বলেছে, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। স্থলপথ ছাড়াও আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধের বিরোধিতা করে সোচ্চার হয়েছে ইসরায়েলের 2 মানবাধিকার সংগঠন। এই প্রথম সরাসরি নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে তারা। বলা হয়েছে, নেতানিয়াহু একালের হিটলার। নাৎসি বাহিনীর মতোই তিনি হামলা চালাচ্ছেন গাজার উপর। ইসরায়েলে হামলার প্রতিবাদ করে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিমত শুরু হয়েছে। 27 দেশের মধ্যে বেশিরভাগ দেশের দাবি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। ল্যাটিন আমেরিকার মধ্যে সুর চড়িয়েছে আর্জেন্টিনা। সে দেশের মানবাধিকার সংগঠনের আইনজীবীরা ঘোষণা করেছেন, নেতানিয়াহু আর্জেন্টিনা এলে তাকে গ্রেপ্তার করা হোক, তিনি যুদ্ধাপরাধী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বৈঠক রয়েছে সেপ্টেম্বরে। সেই বৈঠকে যোগ দিতে পারবেন না প্যালেস্তাইনের প্রেসিডেন্ট। এ নিয়ে ফ্রান্স কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের সঙ্গে গাজায় জোরদার যুদ্ধ চলছে ইসরায়েল সেনার। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েল সেনা জানিয়েছে, গাজায় তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। আকাশপথে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হামাসও। আজ সকালেই হামাস বিবৃতি দিয়ে বলেছে, তাদের হাতে যে 50 জন বন্দী রয়েছেন, এই যুদ্ধে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা দায়ী থাকবে না। প্রয়োজনে তারা ভিডিও প্রকাশ করবে। ইসরায়েল যেন তাদের উপর দায় না চাপায়। ইসরায়েল দাবি করেছে, আর কয়েকদিনের মধ্যেই তারা গাজাকে সাফ করে দেবে। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠক রয়েছে। প্যালেস্তাইনকে যাতে আলাদা দেশের স্বীকৃতি না দেওয়া হয় তার আগেই গাজা সাফ করতে চায় ইসরায়েল সেনা। আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বেড়েছে ইসরায়েলের উপর। আজ থেকে তুরস্ক সব ধরনের বাণিজ্য চুক্তি বাতিল করলো ইসরায়েলের সঙ্গে। আরব দেশগুলোর কাছে তুরস্ক আহ্বান করেছে, সবাই যেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে। এমনকি তুরস্কের আকাশপথ যাতে ইসরায়েলের বিমান ব্যবহার না করতে পারে তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তানবুল।
নির্দেশিকায় বলা হয়েছে তুরস্কের আকাশ ব্যবহার করতে দেওয়া হবে না ইসরায়েলকে। গতকাল নেদারল্যান্ডস আর অস্ট্রেলিয়া সব ধরনের বাণিজ্য বন্ধ করেছিল ইসরায়েলের সঙ্গে। আজও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ইসরায়েলের মানুষ। হামাসের বিবৃতির পর বন্দীদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামাসের সঙ্গে চুক্তি চাইছেন তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আমেরিকার ফেডারেল আদালতের নির্দেশে বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করল আমেরিকার আদালত। ফেডারেল আদালতের বিচারপতিরা নির্দেশ দিয়েছেন দ্রুত এই শুল্ক নির্দেশ প্রত্যাহার করতে হবে। এই শুল্ক নির্দেশ বিশ্ব অর্থনীতির পক্ষে ভয়ঙ্কর। ফেডারেল আদালতের নির্দেশের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। যদি এই নির্দেশ কার্যকর করা হয় তাহলে আমেরিকার অর্থনীতি ধ্বংস হবে, বহু মানুষ কাজ হারাবেন, শ্রমিকরা কর্মচ্যুত হবেন। মেড ইন আমেরিকা নীতিতে বড়সড় ধাক্কা আসার সম্ভাবনা। আমেরিকার মানুষের স্বার্থে তিনি এই নীতি প্রণয়ন করেছেন। ফেডারেল আদালতে 11 জন বিচারপতি রয়েছেন, তাদের মধ্যে 7 জন আমেরিকার অর্থনীতির বিরোধিতা করেছেন, বাকি 4 জন ট্রাম্পের পক্ষে সায় দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন সহমতের ভিত্তিতে এই রায় হয়নি। যদি এই রায় কার্যকর করা হয় তাহলে দেশের কৃষকের বড় ক্ষতি হবে। দীর্ঘকাল ধরে অপরিণামদর্শী রাজনীতিকরা অন্য দেশকে সুবিধা করে দিয়েছে, এর ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়েছে। আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল কোম্পানি জেফ্রিস জানিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে গলদ আছে। আপাতত যুদ্ধ থামানো গেছে ঠিকই, তবে ট্রাম্পের স্বার্থ সিদ্ধি হয়নি, ফলে তিনি ক্ষেপে উঠেছেন। ডোনাল্ড ট্রাম্পের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক না কেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া। ট্রাম্প অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইউক্রেনের উপর আজও হামলা চালালো রাশিয়া। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার 2টি সেতুকে উড়িয়ে দিয়েছে জেলেনস্কির সেনা। দক্ষিণ ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া। জাফরজিয়াতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 28 জন। গতকাল সারা রাত ধরে হামলা চালায় রাশিয়া। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন পুতিন আসলে চান না শান্তি বৈঠক হোক। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। সস্তা ড্রোনে রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে তারা। এই 2 সেতুর নিচে রাখা ছিল মাইন। এই সেতু দিয়েই মস্কো খাদ্য রসদ সরবরাহ করত তাদের সেনাদের। ইউক্রেনের গোয়েন্দারা জানতে পেরেছিলেন তাদের সেনারা যখন সেতুর উপরে উঠে পড়বে তাহলেই মাইন বিস্ফোরণ করা হবে। তার আগে রাশিয়ার এই 2 সেতু উড়িয়ে দিল ইউক্রেন। আলাস্কার বৈঠকের পরও পরিস্থিতির বদল হয়নি। রাশিয়ার 2টো তৈল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ায়। আজ আমেরিকা জানিয়েছে যেভাবে রাশিয়া হামলা চালাচ্ছে তাতে শান্তি আলোচনার কোনো সম্ভাবনাই নেই। প্রয়োজনে আমেরিকা কড়া ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। মস্কো অবশ্য জানিয়েছে এভাবে ভয় দেখানো যাবে না রাশিয়াকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সাংহাই কর্পোরেশনের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন বেজিংয়ে। আজ সকালে তিনি ছিলেন জাপানে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে আগামীকাল তার বৈঠক রয়েছে। জাপান থেকে শনিবার বেজিং পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবি ও সোমবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে বসবেন মোদী, পুতিন, জিনপিং। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা যে বৈষম্যমূলক শুল্ক যুদ্ধ শুরু করেছে, শনিবার রাশিয়া ও চীন একযোগে তার বিরোধিতা করেছে। এসসিওর বৈঠকে তা নিয়ে আলোচনা হবে মোদী, পুতিন ও জিনপিং এর মধ্যে। 7 বছর পর চীনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শনিবার বেজিং উড়ে যাওয়ার আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে বুলেট ট্রেনে সওয়ার হলেন প্রধানমন্ত্রী মোদী। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেখতে গিয়েছিলেন তিনি। টোকিও থেকে সেন্ডাই সফরে বুলেট ট্রেনের মধ্য থেকে তিনি ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও কথা বলেন। জাপানি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেন ভারতীয় লোকো পাইলটদের সঙ্গে। এরপর জাপানের 16টি প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভারত জাপান আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও দীর্ঘ আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রী ও গভর্নরদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন মোদী। এরপর 2 দিনের জাপান সফর শেষ করে মোদী উড়ে যান বেজিংয়ের উদ্দেশ্যে। 2 দিনের জাপান সফর শেষ করে এক্স হ্যান্ডেলে মোদী লিখলেন, জাপান ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হলো। বাণিজ্য, প্রযুক্তি, এআই সব বিষয় নিয়েই জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক থেকেও চীন ও রাশিয়া 2 হেভিওয়েট রাষ্ট্রপ্রধানের সঙ্গে ইতিবাচক আলোচনা হবে এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বালুচ প্রদেশে তামার খনির জন্য আমেরিকার কাছে অর্থ সাহায্য চাইল পাকিস্তান। এই খনিতে সোনা রয়েছে বলে জানা যাচ্ছে। 2028 সাল থেকে সোনা উত্তোলন করবে পাকিস্তান। ভারতের চেয়ে বছরে বেশি পরিমাণে তামা উত্তোলন করবে পাকিস্তান। এই আশায় আমেরিকার কাছে মোটা টাকা ঋণ চাইল ইসলামাবাদ। $10 কোটি চাওয়া হয়েছে ওয়াশিংটনের কাছে। পাকিস্তানের বালুচ প্রদেশে রয়েছে এই তামার খনি। সংস্কারের কাজ শুরু করেছে পাকিস্তান।
ইসলামাবাদ জানিয়েছে যদি সঠিকভাবে তামা উত্তোলন করা যায় তাহলে এই তামার খনি হবে পৃথিবীর পঞ্চম তামার খনি। ভারত এখন বছরে 30,000 টন তামা উত্তোলন করে। যদি পাকিস্তান এই তামার খনি থেকে সঠিকভাবে খনিজ পদার্থ তুলতে পারে তাহলে বছরে 80,000 টন তামা তুলতে পারবে। এই বালুচ প্রদেশ নিয়েই পাকিস্তান সরকার এখন বেশ বিপাকে রয়েছে। বালুচ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পাক সেনার সংঘর্ষ হচ্ছে প্রায়। এই তামার খনি নিয়ে আশায় রয়েছে পাকিস্তান। এই খনিতে সোনাও রয়েছে বলে ভূবিজ্ঞানীদের মত। 2028 সাল থেকে এই খনিতে সোনা উত্তোলনের কাজ শুরু হয়ে যেতে পারে। আরো 40 থেকে 45 বছর এই খনি থেকে সোনা উত্তোলন করা সম্ভব হবে। ফলে বালুচ প্রদেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবার আশা করছেন ভূবিজ্ঞানী ও পাক প্রশাসনের কর্তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল।